জি জীবনযাপন করবো। যাই হোক, দোয়া করি সবাই সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন আপনারা। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো আমার মিশ্র পদ্ধতি গবেষণাটা বোধহয় হয়ে গেছে, তাই না? আমাদের সেদিন হচ্ছে না? জি মিশ্র পদ্ধতির গবেষণা এটা হয়ে গেছে। এটা হলো যে যেখানে গুণবাচক পদ্ধতি কৌশল বা অন্য কোনো ধরনের পদ্ধতি বা কৌশল একসাথে ব্যবহার করা হয়। মানে হয়তো গুণবাচক বা পরিমাণবাচক বা আমরা বিভিন্ন ধরনের ইয়াদের আলোচনা করলাম না, সরি, যে কি বলবো, এটা তো দুইটাই করা হয় না, গবেষণা। গুণবাচক হ্যাঁ, শুধু গুণবাচক পরিমাণবাচক আরো অন্যান্য গুলাও আসতে পারে এখানে। বিভিন্ন ধরনের এটা প্রয়োজনের নিরিখে এটা আপনার হবে। আপনার যখন যেটা প্রয়োজন হবে, যেমন মনে করেন যে কখনো হয়তো আপনার বর্ণনামূলক গবেষণার প্রয়োজন হয়, কিন্তু অর্থাৎ যেখানে একটু বর্ণনা থাকবে, অর্থাৎ উন্মুক্ত প্রশ্ন যখন আপনি দিবেন, আপনি ক্লোজ প্রশ্ন কিছু দিচ্ছেন, যে ক্লোজ মানে যে উত্তরটা দিচ্ছে, আপনি একটা প্রশ্ন করছেন সরাসরি সে উত্তরটা সে দিচ্ছে। আর উন্মুক্ত প্রশ্ন হচ্ছে যে যেটা দিয়ে সে নিজের মতো করে সে সেখানে বর্ণনা চিন্তা করবে। ভাবনা করে উত্তর দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ওই যে প্রশ্ন করার ধরন পদ্ধতি এগুলা আলোচনা হয়েছে না? কোন সাবজেক্টে যেন দেখলাম, ওই যে সাবজেক্টে যে আপনার যে মূল্যায়ন যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটাতে। এটা ইসলাম স্টাডিজ দিছে ম্যাডাম, ইসলাম এন্ড মোরাল স্টাডিজ। না, এটা হলো সব ম্যাম শিক্ষণ যাচাইতে পড়ানো হয়েছে পদ্ধতি, শিক্ষণ যাচাই এই ইলেকটিভ সাবজেক্ট যাচাইয়ের কথা বলছি, শিক্ষণ যাচাইটা আবশ্যিক সাবজেক্ট ওইটাতে আছে, এবং একটা গুরুত্বপূর্ণ টপিক, সেজন্য অন্যান্য সব সাবজেক্টেই ইলেকটিভ সাবজেক্টগুলোতে এটা আছে। তো আমার মনে হয় যে আপনারা নিশ্চয়ই হয়তো জেনেছেন যে শিক্ষণ যাচাই থেকে যে প্রশ্ন করার ধরন পদ্ধতি এগুলো কৌশল জেনেছেন না? জি ম্যাম, জেনেছি ম্যাম, কিভাবে প্রশ্ন করতে হবে, এজন্য অ্যাসাইনমেন্টও দিয়েছিল। আচ্ছা, যাই হোক, তো তাহলে এই বিষয়টা মাথায় রাখবেন কিন্তু ভালো করে। এটা আপনাদের এই এই কি বলে এই গবেষণার কাজে লাগবে, প্লাস যখন আপনারা টিপিতে যাবেন তখন কিন্তু আপনাদের দেখা হবে যে আপনারা যখন বাচ্চাদেরকে নিয়ে প্রশ্ন করছেন তাদেরকে, তাই না, বিষয় প্রশ্ন করবেন, তখন দেখা হবে যে আপনার প্রশ্ন করার ধরনটা কেমন, টেকনিকটা কেমন, ঠিক মতো প্রশ্ন করা হচ্ছে কিনা। একটা প্রশ্ন করলেন আর আপনি এটা হয়ে গেল, সেটা কিন্তু না, সেটা দুর্বল হতে পারে বা কি সমৃদ্ধ প্রশ্ন হতে পারে, কিন্তু বা এমন একটা প্রশ্ন করলেন যেটা প্রশ্নই হলো না, তাই না? কাজে মাথা রাখতে হবে যে কিভাবে প্রশ্ন করতে হবে, এই বিষয়টা আপনাকে খুব স্পষ্ট করে ধরে রাখতে হবে মাথার মধ্যে। আচ্ছা, তো সেটাই হলো এখানে যে মিশ্র পদ্ধতির গবেষণা হলো যে এখানে গুণবাচক পরিমাণবাচক বা যে কোনো ধরনের পদ্ধতি গবেষণা পদ্ধতি কৌশল এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। আচ্ছা, এটা হলো গুণবাচক। আর এখানে কি হয় যে যেমন বলছে যে গবেষণার কোনো এক ধাপে পরিমাণবাচক এবং অন্য ধাপে গুণবাচক পদ্ধতি ব্যবহার করা হয়। আবার কোনো গবেষণার পত্র সংগ্রহের জন্য একই প্রশ্নপত্রে কিছু বহু নির্বাচনী এবং কিছু মুক্ত সরবরাহ প্রশ্ন, যেটা আমি বললাম, কিছু বহু নির্বাচনী এবং মুক্ত প্রশ্ন সরবরাহ করা হয়, যা পরবর্তীতে কোনো বিষয় ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি সেই ঘটনার কারণ ব্যাখ্যা করতে সহায়ক হবে। অনেক সময় গবেষক গুণবাচক তথ্য সংগ্রহ করে পরবর্তীতে সেগুলোকে পরিমাণবাচক তথ্যে রূপান্তরিত করতে পারে। অনেক সময় এটা আপনার টেকনিকের উপর নির্ভর করছে যে আপনি কিভাবে করবেন, গুণবাচক গুলো কিভাবে আপনি পরিবর্তিত করে সেটাকে, যেমন একটা বর্ণনা করলেন, একটা বর্ণনা দিলেন, সেটাকে আপনি গুণবাচক শব্দে গুণবাচক ম্যাম 22 নম্বর স্লাইডটা একটু দেখাবেন? বাইশ নম্বর স্লাইড মানে এটা নম্বর স্লাইড, এর আগেরটা।
এই ম্যাম তো এখন সেকেন্ড করতেছে, এখন সেকেন্ড চ্যাপ্টারে 23 নম্বর নাকি এই পর্যন্ত ম্যাম যত 23টা স্লাইড করাইছে? এখনো মনে হয় এই সেকেন্ড চ্যাপ্টারই চলতেছে এখনো মনে হয়। তো সেকেন্ড চ্যাপ্টার তো চলতেছে, সেকেন্ড চ্যাপ্টারে কি এই 23 নম্বর স্লাইড পর্যন্ত দিয়েছে? হ্যাঁ হ্যাঁ আমাদের তো অনেকগুলো প্রশ্ন, 30টা প্রশ্ন। আচ্ছা, আমাদের কি কেউ পাঠ পরিকল্পনা করেন? আমাদের যে প্রথম টিপিতে স্যাররা যে পাঠ পরিকল্পনার কথা বলছে, যে প্রত্যেকটা সাবজেক্টে দুইটা মানে আমি শুরু করেছিলাম। রাবি আপা, জি, রবি আপা নাকি? হ্যাঁ না, আমরা পাঠ পরিকল্পনা আরম্ভ করবো, তো এই জন্য বলছি যে ম্যাম জয়েন দিয়েছে, ম্যাডাম জয়েন দিয়েছে। আমরা এখন চুপ থাকি। সবাই কি 30টা করছেন? না, এই কেউ গ্রুপে একটু একটা দুইটা শেয়ার দিন, দেখেন দেখবো না কে কিভাবে করছেন। আপনি কি একটাও করেননি? আপু আমরা যখন করছি তখন 2 সাবজেক্টের 2টা করছি, তাই না আপু? হ্যাঁ জি আপু, হ্যাঁ, আমরা তো 4টা করে করছি 2 সাবজেক্ট, তো আমাদের কি হবে? আপনি আপনি যখন হচ্ছে যদি গণিতে থাকেন তাহলে গণিতের উপর 15টা করবেন, অন্য সাবজেক্ট যেটা আছে সেটার উপর 15টা করবেন। 2টা সাবজেক্টের তো 2টা করছি, সেই 2টা তো আমাদের গ্রান্টেড হয়েছে, ঠিক ওইভাবেই লিখে বাকি 14টা করে কমপ্লিট করতে হবে। জি আপু। আপনি যে ক্লাসে নিয়েছেন সেই সাবজেক্ট মানে যে ক্লাসের সাবজেক্টের সেই বইটার থেকেই লিখতে হবে 15টা টপিক করে। আলাদা দিবে, টপ আলাদা করে, সিস্টেম একই রকম ভাবে লাগবে, মানে যেভাবে টপিক অলরেডি লিখছেন সেটা বাদ দিয়ে বাদ বাকি দিয়ে। আরো 14টা টপিক ইয়া করে তারপর লিখবেন। না সে তো ম্যাম একটা সাবজেক্টের জন্য 15টা কেউ কি পুরো 30টা কমপ্লিট করছেন কিনা সেটা জিজ্ঞাসা করছি। ভাই পুরো কেউ মনে হয় করছে কিনা জানি না, আমি 6-7টা করছি, আলসেমি করে করা হচ্ছে। আপু কি ম্যাথে? হ্যাঁ ম্যাথে। আপু আমি 25টা করছি, আমার আর 5টা। মাশাআল্লাহ, আপনি মাশাআল্লাহ, কে কে আপু? কে 25টা? আপু আমাদের হচ্ছে আমাদের যখন হইছে তখন আমাদের কমপ্লিট ছিল, আমরা 10টা তখনই করে ফেলছি। বেশি সময় লাগে না এটা, আমরা হচ্ছে মনোযোগ দিয়ে করি না তাই। না, আমাদের যখন ক্লাস হইছে আমরা তখনই করে ফেলছি, আমাদের তখনই 10টা কমপ্লিট ছিল। আমাদের গ্রুপ নাম্বার আমাদের মেবি 10 বা 11 ছিল, তো আমরা তখনই করে ফেলছিলাম। পরে আমি করছি আর 5টা বাকি ছিল, কারণ আমি পাশাপাশি, তো এই জন্য আমার হয়ে গেছে। আপু কোন সাবজেক্টের আপু? আমার হচ্ছে কেমিস্ট্রি আর হচ্ছে আপনার বায়োলজি। ম্যাম মনে হয় ঢুকছে। হ্যাঁ, অনেকক্ষণ আগে ঢুকছে, মানে উনি ফাইল ওপেন করার চেষ্টা করতেছে। ম্যাম 22 নাম্বার স্লাইড একটু দেখান। 22 নাম্বার। জি জি ম্যাম। ম্যাম। আমরা 23 নম্বরে ছিলাম। হ্যাঁ ম্যাম।
এটাতে ম্যাম আপনি মেবি মিউট হয়ে আছেন ম্যাম। তো তাহলে হচ্ছে যে তাহলে নির্বাচন করতে রূপান্তর করতে পারি, তাই না? জি এই বিষয়গুলো মনে রাখতে হবে। আর তারপরে বলছে কি যে এই গবেষণার মধ্যে কি করা হয়েছে, তথ্য উপাত্ত সংগ্রহ করে গবেষণা উত্তর খুঁজে পাওয়ার জন্য। আসলে এগুলো তো সবটাতেই করা হয়, তাই না? প্রত্যেকটা গবেষণাতে তো হয় যে তথ্য উপাত্ত সংগ্রহ করে গবেষণার উত্তর খুঁজে পাওয়ার জন্য বিশ্লেষণ করা হয়। সেই সাথে বিভিন্ন ধরনের এগুলো হয়ে গেছে আসলে, সেই সাথে বিভিন্ন উৎস থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার ফলে তথ্য সমূহ ক্রস চেক করা সম্ভব, গবেষণার ফলাফলের যথার্থতা নির্বাচনতা নিশ্চিত করে। বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করার ফলে কি হয় যে সমাজে আমরা ধারণাটা স্পষ্ট হয় যে আসলে তথ্য নির্ভরযোগ্য বা যথার্থতা কিনা। তবে সব গবেষণার মিশ্র পদ্ধতির ভালোভাবে আমার মনে করা করা জরুরি যেন একটা রিপোর্ট উঠে আসে। তবে গবেষকের খেয়াল রাখতে হবে, আমি বলছি আপনাদের মূল বিষয়টা একটু পরে, গবেষক খেয়াল রাখতে হবে যেন এক ধরনের উপাত্ত আর এক ধরনের উপাত্ত সম্পর্ক হিসেবে কাজ করবে, কোনোভাবে যেন পুনরাবৃত্তি না হয় হিসেবে গুণবাচনের পরিমাণ। আসলে হচ্ছে কি যে আপনি যে গবেষণা মিশ্র পদ্ধতির গবেষণা সব ক্ষেত্রে পদ্ধতির গবেষণায় ব্যবহার করতে হবে তা নয়। আপনি প্রয়োজনে করতে পারেন, কিন্তু সব ক্ষেত্রেই যে করতে হবে তাও না। আপনি যে কোনো একটা পদ্ধতির সাহায্য নিয়ে আপনি করতে পারবেন। তবে আপনাকে মনে রাখতে হবে যে কোন পদ্ধতিটা আমার জন্য সুইটেবল হবে, আমার জন্য উপযুক্ত হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং কিন্তু ওই যে একটা কথা আমি আপনাকে বলেছি যে গবেষণার রেজাল্টটা তখনই পজিটিভ হবে, হ্যাঁ, তখন আপনি সেই বিষয়টা সম্বন্ধে আপনার গভীর জ্ঞান থাকবে এবং বিষয়টা গভীর না। কাজেই প্রথমে যখন যে কোনো বিষয় সম্বন্ধে যখন আপনি গবেষণা করবেন, তখন সেই বিষয়টা সম্বন্ধে আপনার প্রথমে একটা জ্ঞান থাকতে হবে, স্পষ্ট ধারণা থাকতে হবে। অর্থাৎ কি, কেন, কিভাবে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলোকে সামনে নিয়ে কি এটার দিকে লক্ষ্য রাখতে হবে। এবং একটু আগে আর একটা কথা যেটা বলেছিলাম আমি যে আপনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে আপনি যেতে পারবেন। প্রশ্ন যদি দুর্বল হয় তাহলে কিন্তু সেই প্রশ্ন দিয়ে আপনি কোনো যথার্থ এবং নির্ভরযোগ্য কোনো উত্তর পাবেন না। কাজে প্রশ্ন করার সময় আপনাকে খুবই সচেতন হতে হবে যে আমি কি প্রশ্ন করলে, কোন ধরনের প্রশ্ন করলে আমার উত্তরটা আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো, উদ্দেশ্য আমার সফল হবে। কারণ দেখবেন যে যখন আপনি প্রশ্নদাতাকে প্রশ্ন করছেন, কাউকে প্রশ্ন করছেন, তখন অনেক সময় হবে কি সে হয়তো আপনার প্রশ্নের উত্তর দিতে চাইবে না, উত্তর দিতে চাইবে না। কাজে আপনাকে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে এবং আন্তরিক হতে হবে, এবং যে বৈশিষ্ট্যগুলো আছে এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন যে কি করতে হবে। যিনি গবেষক, আন্তরিক হতে হবে, আপনাকে কৌশলী হতে হবে যাতে তার কাছ থেকে উত্তরটা বের করে আনতে পারবেন। সরাসরি কোনো প্রশ্ন করলে কিন্তু সে উত্তর আপনাকে দেবে না। কাজে এখানে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে।
তো তারপরে এবং যখন দেখবে যে সে প্রশ্নের উত্তর দিতে অনেক বেশি ইয়ে করছে, মানে দিতে চাচ্ছে না, আপনি বুঝতে পারেন, তখন কিন্তু আপনার যে উদ্দেশ্যটা, গবেষণার যে উদ্দেশ্য, অনেক সময় মনে করে কি এটা দিয়ে না জানি তারা কি করবে, কি হবে, আমার কি ক্ষতি হবে, এই বিষয়গুলো এনশিওর করবেন তাকে যে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার সমস্যা নেই ইত্যাদি, আমার লক্ষ্য উদ্দেশ্য হলো আসলে এটা, আমি এই জন্য এই কাজ করছি, এই বিষয়গুলো তাকে ভালো করে বুঝিয়ে বলবেন এবং বলবেন যে আপনি যা কিছু উত্তর সেটা আপনার নিজের মধ্যেই রাখবেন, এটা আপনি ডিসক্লোজ করবেন না। এরকম যখন এনশিওর করবেন তাকে, তখন দেখবেন যে সে আপনাকে উত্তরগুলো দেবে। এইভাবে যখন কাজ করবেন তখন আপনার সফলতা থেকে এগিয়ে যাবেন। এইসবের দিকে লক্ষ্য না রেখে যদি শুধু আপনি একটা পদ্ধতি অ্যাপ্লাই করেন বা মিশ্র পদ্ধতি অ্যাপ্লাই করেন আর শুধু যে কোনো প্রশ্ন করে যান, প্রশ্ন করার ধরনের উপর লক্ষ্য না রাখেন, তাহলে কিন্তু আপনি কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তাহলে এই বিষয়গুলো মনে রাখতে হবে, টেকনিক্যাল সাইডগুলো আপনাকে খুব লক্ষ্য রাখতে হবে যে আসলে গবেষণা করতে গেলে আমাকে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে। প্রথম সবার আগে লক্ষ্য রাখতে হবে যে আপনি যে বিষয়টা নিয়ে গবেষণা করছেন সে বিষয়টা আসলে কি, কেন ইত্যাদি, এই বিষয়গুলো সম্বন্ধে আপনার গভীর ধারণা থাকতে হবে। ধারণা না থাকলে তো আপনি লক্ষ্য পৌঁছাতে পারবেন না। আপনি হালকা হালকা কথা বলে চিন্তা ভাবনা দিয়ে যদি যান তাহলে সেখানে লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? এখন জরিপ গবেষণা, সার্ভে কথাটার সাথে তো জরিপ না হলেও সার্ভে কথাটার সাথে কিন্তু আমরা পরিচিত, তাই না? সার্ভে বলেন যে কি, সার্ভেটা কি, মানে আসলে কি? সার্ভে হচ্ছে আমরা বিভিন্ন তথ্য গ্রহণ করে তারপরে ওইখান থেকে যে ফলাফলটা গ্রহণ করি, মানে এলাকা ভিত্তিক, মানে অল্প অল্প জায়গা থেকে তথ্যটা যেটা সেটাকে বলা হয়। স্যার ম্যাম, এই সার্ভের জন্য যে গুণগত ডাটা গ্রহণ করা যেতে পারে, আবার সংখ্যাত্মক ডাটা গ্রহণ করে যে গবেষণা করা হয়। আচ্ছা, জরিপটা হলো কি যে আসলে সময় দেখবেন যে বলছি এখানেও যে নমুনা আজকাল জরিপ গবেষণা দৈনিক পত্রিকা খুললেই দেখবেন। আসলে খেয়াল করবেন আপনারা, কোন দেশের সাধারণ নির্বাচন যখন হয় না, যেমন বিশেষ করে যখন জনমত, বিশেষ করে যখন ইউএসএ, এটাতে আমরা বেশি দেখি, তাই না, যে প্রতিদিনই যে তাদের কিভাবে তাদের জনমত যাচাই করছে। তো এখানে বলছে সেটাই যে কোন দেশের সাধারণ নির্বাচনের রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, গবেষণা সংস্থা কিংবা বিভিন্ন পত্র-পত্রিকা নতুন কোনো পণ্যের ব্যবসায়িক সাফল্য ইত্যাদি বিষয়ে জনমত জরিপ করে। সাধারণভাবে জরিপ কথাটা শুনলেই জনসংখ্যা কথাটা আমরা, বা ভূমি জরিপ, আসলে এই দুটির সাথে কিন্তু আমরা বেশি পরিচিত, ভূমি জরিপ বা আদমশুমারি যেটা হয়। আচ্ছা, আদমশুমারি তো সামাজিক গবেষণার ক্ষেত্রে অধিক ব্যবহৃত গবেষণার মধ্যে জরিপ গবেষণা অন্যতম। সাধারণত আদমশুমারির মাধ্যমে বা ভূমি জরিপ, এই কথাগুলোই আমরা এই জরিপ গবেষণার মধ্যে শুনতে থাকি সবচেয়ে বেশি। তো তারপরে কি হচ্ছে যে কিন্তু সামাজিক গবেষণার ক্ষেত্রে এই জরিপ গবেষণাটাই অন্যতম। বিভিন্ন সমস্যা সম্পর্কে, বিষয় সম্পর্কে প্রয়োজনীয়তা জানার প্রয়োজনীয়তা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উন্নয়ন পরিকল্পনায় ও প্রকৃতির জনসংখ্যা ও তার হার নির্ধারণের প্রয়োজনীয় কোনো সামাজিক সমস্যার ব্যাপকতা ধর, আসলে যে কোনো বিষয় সম্বন্ধে, যেমন আপনি কোনো প্রোডাক্ট বাজারে বিক্রি করবেন, তাই না, তখন কি হয় যে এটা নিয়ে আপনি একটা কি করছেন, যে এটার একটা জরিপ করেন, পরে কিন্তু যারা এটা বিক্রি করে তখন তারা দেখবেন যে কিছু কিছু ছেলে মেয়ে বাইরে বের হয়, কাগজে তার সময় ছেলে মেয়েরা তাদের এইসব ড্রেস পরে বের হয়, ওই জরিপ করছে যে এটা মানুষের মাঝে এটা ছড়িয়ে দিচ্ছে এবং যে কতটুকু মানুষ এটাকে গ্রহণ করছে, এটার এটার বাজারে এটার ইয়েটা কেমন, ব্যবহারের ব্যাপারটা কতটুকু, এসব। তারপরে তাছাড়া আছে কি সরকারি বিষয় প্রতিষ্ঠান নীতি নির্ধারণে কোনো নীতিমালার সাফল্য ব্যর্থতা যাচাই জরিপ গবেষণা করা হয়। এটা বলতে পারবেন যে সামাজিক প্রতিষ্ঠান নীতি নির্ধারণে কোনো নীতিমালার সাফল্য ব্যর্থতা যাচাই জরিপ গবেষণা করা হয়। এটা খুব
একটা ছিল কিন্তু মানে কয়েক বছর আগে আমাদের, এটা বলতে পারবেন একটা উদাহরণ আর কি বলছেন? সরি ম্যাম, আরেকবার বলবেন কি প্লিজ? আমি বলছি যে কোন সরকারি প্রতিষ্ঠান যখন কোনো কিছু নতুন কোনো কিছু প্রচলন করতে চায়, আমাদের শিক্ষা ক্ষেত্রেই ধরেন, তখন কি হয় যে একটা জরিপ হয়। এটা জরিপ হয় যে এটা নীতিমালাটার সাফল্যটা কতটুকু, ব্যর্থতাটা কতটুকু হবে, এটা একটা জরিপ হয়। তো আপনারা কি এটা একটা বলতে পারবেন যে সরকারি গবেষণার, আমার শিক্ষা ক্ষেত্রের কথাই আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারবেন কি যেরকম হয়েছিল? আমি শিক্ষা ক্ষেত্রটা ঠিক না, কিন্তু ভোটার আইডির জন্য ওরা পাইলট প্রজেক্ট করেছিল, সেটা আমি জানি যে ওরা ভোটার আইডি করবে, যে পুরো বাংলাদেশে ভোটার আইডি করবে, সেটা কিভাবে কার্যকর করবে, কি কি মানে ওদের যে প্ল্যানটা সেটা কি সাকসেস হবে কিনা, তার জন্য একটা ছোট্ট একটা এরিয়া ভিত্তিক তারা সেটা মানে করে দেখে যে কত দিনের মধ্যে কি পরিমাণে ফলাফল আসছে, এবং সেটার উপর ভিত্তি করে তারা বড় প্রজেক্ট শুরু করে। আমি এইটা, হ্যাঁ, ওটা একটা জরিপ করেছিল তারা, তাই না? ভোটার এই সময় আইডির সময়। তো যাই হোক, তো এখানে বলছে কি সরকারি সরকারি প্রতিষ্ঠান নীতি নির্ধারণের কোন নীতিমালা সফল, যেমন আমরা যখন নতুন কারিকুলাম যখন আমাদের হয়েছিল, যেটা এখন প্রচলিত আছে যে কারিকুলামটা, সেটা যখন অ্যাপ্লাই করার আগে কিন্তু অনলাইনে কিন্তু এটার একটা জরিপ হয়েছিল। এই কারিকুলামটা কতটুকু গ্রহণযোগ্য হবে এবং সবাই একটা মতামত দেওয়ার একটা অপশন ছিল সেখানে। এরকম একটা ছিল, আপনারা তো খেয়াল করছেন কিনা জানি না, এরকম ছিল। তো এটাও একটা জরিপ, এটাও এক ধরনের একটা জরিপ। তো এইভাবে জরিপ করে, আচ্ছা আচ্ছা, এটা একটা জরিপ। তো বলছে কি যে এছাড়া আমরা আরো অনেক ক্ষেত্রেই অর্থাৎ যে কোনো একটা বিষয়ে, যে কোনো একটা নীতিমালা, যে কোনো একটা প্রোডাক্টের এটার গ্রহণযোগ্যতাটা কতটুকু হবে ইত্যাদি ইত্যাদি করার জন্যই আসলে এই জরিপটা করা হয়। ম্যাডাম, শিক্ষা ক্ষেত্রে মানে একটা জরিপ প্রতি বছর বেস করে শিক্ষা প্রতি শিক্ষার্থী ভর্তি হয়, সেখানে ঝরে পড়া ড্রপ আউট কতজন হয়, কতজন পাস করে, কতজন ফেল করে, একই ক্লাসে থাকে, এরকম এটা হয় আর কি, তথ্য নেয় আর কি জরিপের ভিতরে প্রতি বছরই নেয়। হ্যাঁ, এটাও একটা জরিপ হতে পারে যে কত সংখ্যক শিক্ষার্থী আছে, কতগুলো ঝরে পড়ছে। অবশ্যই। তো জরিপ বলছে যে কখন একটি গ্রাম, ১ গ্রাম বা কয়েকটি উপজেলা অথবা কখন জাতীয় নমুনা জরিপ পরিচালনা করা হয়। জরিপ চালানো যেতে পারে প্রতি বছর, প্রতি ৫ বছরে কি হারে লোকেরা ভূমিহীন হচ্ছে, জমি কি ধরনের যাচ্ছে, তার উল্টো প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ জরিপটা ৫ বছর পর পর করা হয়, প্রতি ৫ বছর পর পর করা হয়। এবং এই যে দেখেন, এই জরিপ দিয়েই দেখা যায় যে আসলে যে কোনো একটা বিষয়ের কি পজিটিভ রেজাল্ট বা কি নেগেটিভ রেজাল্ট, বা এটার প্রতিক্রিয়াটা কি, বা এটার মধ্যে পরিবর্তনটা কি, এই বিষয়গুলো জানার জন্য আসলে জরিপ করা হয়। তথ্য জরিপ গবেষণা প্রকৃত তথ্য সংগ্রহের জন্য এবং বৃহৎ পরিমাণ জনগণকে সরাসরি পর্যবেক্ষণ করে বর্ণনা করার জন্য এখানে সতর্কভাবে সম্ভাবনা নমুনায়নের মাধ্যমে করা হয়। সম্ভাবনা নমুনার মাধ্যমে কাজ করা হয়। এই সম্ভাবনা নতুন একক বৃহৎ পরিমাণ জনগণকে প্রকাশ করে বা প্রতিনিধিত্ব করে। যেটা একটু আগে কে যেন বললো না, যে আমরা এত বড় একটা পপুলেশন হতে তো আছে, কিন্তু এখানটা নেওয়াটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এত বড় পপুলেশন করা। তো একটা ছোট পপুলেশনকে নিয়ে কাজ করে
মানে এখানে ওইটার মধ্যেই সমস্ত পপুলেশনের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলো ওটার মধ্যে প্রতিফলিত হয়। যার ফলে ওই ছোট আকারটাকে নিয়ে কাজ করেই আমরা তথ্যগুলো সংগ্রহ করতে পারি। তারপর আমরা বৃহৎ পপুলেশনের জন্য কে নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছে যে মানসম্মত প্রশ্নপত্রের মাধ্যমে সতর্কভাবে একই কাঠামোবদ্ধ প্রশ্নপত্র ব্যবহার করে সকল উত্তরদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এই সম্ভাবনা হচ্ছে যে আপনারা যখন ছোট একটা অংশ নিয়ে কাজ করেন, এই সম্ভাবনা নতুন একক বৃহৎ পরিমাণ জনগণকে প্রকাশ করে, যেটা আপনারা আগে শিখেছেন নমুনায়নের মাধ্যমে। নমুনায়ন কথাটা ওই যে স্যাম্পলিং, তাই না? যে আপনি ছোট একটা অংশ নিলেন, সেটা বৃহৎ এককটি প্রকাশ হবে। এবং আবারও বলছে কি যে কাঠামোবদ্ধ মানসম্মত, এই কথাটা আপনারা মনে রাখবেন যে মানসম্মত প্রশ্নপত্রের মাধ্যমে, মানসম্মত প্রশ্নপত্র যেটা গবেষণার ক্ষেত্রে খুবই জরুরি। প্রশ্নপত্র যদি মানসম্মত না হয় তাহলে কখনোই আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তাহলে মানসম্মত প্রশ্নপত্রের মাধ্যমে সতর্কভাবে একই কাঠামোবদ্ধ প্রশ্নপত্র ব্যবহার করে সকল উত্তরের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। আচ্ছা, এবং হচ্ছে কি যে জরিপ পদ্ধতি বর্তমান বিদ্যমান সমাজে কোনো সমস্যা নিয়ে করা হয়। জরিপটা আসলেই তো তাই, যে কোনো গবেষণায় তো আমরা আসলে সমস্যা নিয়েই করে থাকি, সমস্যা সমাধানের জন্য। আচ্ছা, কোন বৃহৎ জনগোষ্ঠীর উপর গবেষণা করার জন্য যদি পদ্ধতি নির্বাচন করা সঠিক, জরিপ গবেষণার কতগুলো ধাপ অনুসরণ করতে হয়। সর্বপ্রথম জরিপটির মূল লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হয়। আচ্ছা, তারপর কি করতে হবে? এরপর লক্ষ্য দল নির্ধারণ করতে হবে। লক্ষ্য দলের পরের ধাপে কোনো প্রতিনিধিত্বশীল অংশ নমুনা হিসেবে নির্বাচন করে নমুনা হিসেবে চিহ্নিত করা আবশ্যক তা নির্ধারণ করতে হবে। প্রশ্নমালার মাধ্যমে গবেষণার উৎপত্তি সংগ্রহ করতে চাইলে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রশ্নগুলো প্রস্তুত করতে হবে। তারপর যারা প্রশ্নমালাটি মাঠ পর্যায়ে ব্যবহার করবে সেই সব মাঠকর্মীদের নির্বাচন কাজ সম্পন্ন করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। জরিপ গবেষণার প্রশ্নমালা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং প্রশ্নমালা তৈরি করার সময় নিম্নোক্ত সতর্কতা, বারবারই একটা কথা বলছি, দেখেন যে প্রশ্নমালা তৈরির ক্ষেত্রে যে খুব সতর্ক থাকতে হবে এবং খুব মানসম্মত প্রশ্ন তৈরি করতে হবে, যেন সেই প্রশ্নটি আপনার লক্ষ্য উদ্দেশ্য আপনি পৌঁছাতে পারেন। এবং যিনি প্রশ্ন সংগ্রহ করবেন, অনেকে যে আপনি হয়তো কাউকে দিয়ে প্রশ্নটা সংগ্রহ করছেন, তাই না? বিভিন্ন জায়গায় আপনি হয়তো এতগুলো প্রশ্ন পাচ্ছেন না, তো আপনি নিয়োগ করেছেন, সেক্ষেত্রে আপনি যার দ্বারা প্রশ্ন উত্তর সংগ্রহ করবেন তাকে আবার প্রশিক্ষণ দিতে হবে। মাঠকর্মী যারা আর কি, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। আবার বলছে কি যে কথাটা খুব মনে রাখবেন যে জরিপ গবেষণায় প্রশ্নমালা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্নমালাটা মানসম্মত হতে হবে। এবং এক্ষেত্রে কি করতে হবে যে কিভাবে প্রশ্নমালা তৈরির সময় যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে, যে উত্তরদাতার কাছে যে সমস্ত শব্দ অপরিচিত মনে হতে পারে সেগুলো ব্যবহার না করা। যে উত্তরদাতা হয়তো আপনি এমন একটা শব্দ ব্যবহার করছেন যেটা আপনার গবেষণার ক্ষেত্রে এটা বেশি অধিক প্রযোজ্য, কিন্তু উনি হয়তো এই শব্দটার মিনিংটা বুঝতে পারছেন না, তাই না? সেক্ষেত্রে সেই শব্দগুলো ব্যবহার না করা, বা আপনি হয়তো করেছেন সেটাকে স্পষ্ট করতে হবে, ক্লারিফাই করতে হবে। নেতিবাচক শব্দ বা ধারণা উপস্থাপন না করা। এমন কোন প্রশ্ন করলেন যেটা দিয়ে সেই বিষয়ের কোনো নেতিবাচক কিছু উঠে আসে না, এটা কিন্তু করা যাবে না। তাহলে কিন্তু উত্তরদাতা কখনোই আপনাকে উত্তর দেবে না। নেতিবাচক কিছু থাকতেই পারে সেই বিষয়টার, তাই না? প্রত্যেক বিষয়েরই তো ইতিবাচক নেতিবাচক দিক আছে, প্রত্যেকটা বিষয়েরই আছে না? নেতিবাচক দিকটা কিন্তু আপনি তার সামনে তুলে ধরবেন না, এই ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না। ওই যে আগে বলেছিলাম যে বিষয়টা সম্বন্ধে আপনার অধিক জ্ঞান থাকতে হবে, স্পষ্ট ধারণা থাকতে হবে। আপনি তো জানেনই যে এখানে এই সমস্যাগুলো আছে, সেটা আবারও
এটা কোথায় হচ্ছে কার বাসায়? বাসায় নাকি? আচ্ছা তো তাহলে কি করতে হবে? আচ্ছা তো তাহলে কি হলো যে নেতিবাচক করা যাবে না। হ্যাঁ, আর এটা কিন্তু সবখানেই প্রযোজ্য। যেমন মনে করেন যে আপনি আপনার একটা দল গ্রুপ আছে, আপনার বন্ধু বান্ধব আছেন আপনারা, তাই এখানে কিছু কোন একটা বন্ধুর কিছু নেতিবাচক দিক থাকতে পারে, তাই না? তাই বলে কিন্তু আপনার উচিত হবে না যে তাকে সেই কথাটা মনে করিয়ে দেওয়া বা সেই বিষয় নিয়ে তাকে কিছু পিঞ্চ করা, তাই না? এটা করা কি ঠিক? এটা করা ঠিক কি বলেন আগে আমাকে? কাউকে কষ্ট দেওয়া, কাউকে কুচি কথা বলা, এগুলো কি ঠিক না? তাহলে এটা ঠিক নয়, তাহলে কিন্তু আমরা সুন্দর মানুষ হতে পারবো না। কাজেই এইখানেও কিন্তু সে একই অবস্থা, যে নেতিবাচক কিছু থাকতে পারে কিন্তু তাই বলে তাকে নিয়ে সেটা আমি প্রশ্ন করবো না। এতে করে সে বিব্রত বোধ করবে এবং দেখবে যে পরবর্তীতে সে আপনাকে সঠিক উত্তর দিতেই চাইবে না, দেবেও না, বন্ধ করে দেবে। তখন কি হলো যে আপনি বিপদে পড়ে গেলেন, আপনি আপনাকে পৌঁছাতে পারছেন না, আপনি তো মনে করতে পারছেন না, তাই না? কাজে এই বিষয়টার দিকে কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে। একই প্রশ্নে অত্যধিক গুরুত্বপূর্ণ অত্যধিক তথ্যপূর্ণ শব্দ ব্যবহার না করা। একটা প্রশ্নে অনেকগুলো তথ্য থাকবে, একটা প্রশ্নের মধ্যেই এরকম না, খুব স্পষ্ট করে জানতে হবে তো আপনাকে। কাজে এক একবার এক একটা তথ্য বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আপনি জানার চেষ্টা করেন। মানবাচক শব্দের ব্যবহার এড়িয়ে চলা, একই রকম কিংবা আগের মতো জাতীয় উত্তর আসতে পারে এমন প্রশ্ন। হ্যাঁ, আমরা অনেক সময় করে কি যে একটা প্রশ্ন বারবার